নমস্কার সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। আশা করি দূরে বা কাছে আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, গত কয়েকদিন যাবৎ ভারতে নূপুর শর্মা কর্তৃক মুসলমানদের পয়গম্বরকে তথাকথিত অবমাননার যে অভিযোগ উঠেছে তা নিয়ে চারিদিকে বেশ শোরগোল চলছে। অনেক জায়গায় বিক্ষোভ হয়েছে, ভাঙচুর হয়েছে, জ্বালাও পোড়াও হয়েছে। নূপুর শর্মার বিরুদ্ধে নানান হুমকি এসেছে, লাখ লাখ হুমকি এসেছে তাকে হত্যা করার, তাকে ধর্ষণ করার, তাকে গ্রেপ্তার করার, অনেক কিছুই। অনেক হুমকির মাঝেও যখন পরিস্থিতি মোটামুটি শান্ত, তখনই আবার শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। তবে আমি পশ্চিমবঙ্গের ব্যাপারে যাবার আগে এই পুরো ঘটনাটির একটি টাইমলাইন নিয়ে আমি আপনাদের সাথে আলাপ করব, যে ব্যাপারটি কিভাবে ঘটেছে। কারণ আমরা দেখেছি যে এই বিক্ষোভ, প্রতিবাদ, সন্ত্রাস এগুলি কিন্তু শুরু থেকেই ঘটেনি, ঘটনার বেশ কিছুদিন পর থেকে ঘটেছে। সুতরাং আসুন আমরা প্রথমেই দেখি যে ঘটনাটি কবে দানা বাঁধতে শুরু করেছে। 27শে মে নূপুর শর্মা জ্ঞানব্যাপী মসজিদ না মন্দির এই বিষয়ে একটি টেলিভিশনে বিতর্কে অংশ নেয় এবং সেইখানে দুইজন মুসলমান স্কলার তার্কিক হিসাবে আমন্ত্রিত হন এবং আলোচনার এক পর্যায়ে সেই মুসলমান তার্কিক স্কলার যারা, তারা হিন্দু ধর্মের দেবদেবী সম্পর্কে, মহাদেব সম্পর্কে, শিবলিঙ্গ সম্পর্কে নানান আপত্তিকর মন্তব্য করে এবং একই সাথে নূপুর শর্মার বিরুদ্ধেও আপত্তিকর মন্তব্য করে এবং নূপুর শর্মা উত্তেজিত হয়ে তখন বলে যে হিন্দু ধর্মের দেবদেবীকে, আমার মহাদেবকে, শিবলিঙ্গকে নিয়ে যদি আক্রমণ করা হয় তো তোমাদের ধর্মেও, ইসলাম ধর্মেও এমন কিছু আছে যেগুলি আমরা বলতে পারি। এবং তখনই তিনি তাদের হাদিস থেকে কোট করে বলেছেন যে হজরত মুহাম্মদ 53 বছর বয়সে 6 বছর বয়সী আয়েশাকে বিয়ে করে এবং তার সাথে 9 বছর বয়সে সহবাস করে। তো এইটাই ছিল তার বক্তব্য। তো সেটা 27শে মের ঘটনা, কিন্তু পরবর্তীতে কিছুই ঘটেনি। কিন্তু কানপুরে এর পরিকল্পনা শুরু হয়। 28শে মে কিছুই ঘটেনি এবং 29শে মেও কিছুই ঘটেনি, 30শে মেও কিছুই ঘটেনি, 31শে মেও কিছুই ঘটেনি। আসলো 1 জুন শুক্রবার, জুম্মার নামাজের জন্য অপেক্ষা সকলের। জুম্মার নামাজের পরে কি হয়, বুদবুদ করছিল পরিস্থিতি এবং প্রত্যাশিতভাবেই ভাঙচুর, জ্বালাও পোড়াও শুরু হলো। ঘটনার 5 দিন পর শুরু হলো নূপুর শর্মার বিরুদ্ধে হুমকি। তারপর 2রা জুন কানপুর প্রকল্পের সমাপ্তি। কানপুরে সহিংসতা নিয়ন্ত্রণ করা হয় এবং পরিকল্পনাকারীরা তাদের দাঙ্গার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয় এবং এর পরপরই 3রা জুন রঙ্গমঞ্চে আবির্ভূত হয় কাতার। কিন্তু কেন এবং কিভাবে? 1 জুন ইডি ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে তলব করেছিল এবং হিংসাত্মক পরিকল্পনাকারীরা তাদের দাঙ্গার লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। এই 2-2 4 করে তারা তদবির শুরু করে তৈল বাবাদের দরবারে। 1 জুন আপ মানিব্যাগ সত্যেন্দ্র জৈনকে গ্রেপ্তার করা হয়। অতএব কিছু একটা করতেই হবে। সুতরাং 2রা এবং 3রা জুন তৈল বাবাদের কাছে তদবির অব্যাহত থাকে। 4 জুন লবিং তদবির শেষ। শুরু হয় টুইটার যুদ্ধ। টুইটারে হ্যাশট্যাগ ছড়িয়ে পড়ে, নূপুর শর্মা পয়গম্বরকে ন্যাংটা করে দিয়েছে, আমরা নূপুর শর্মার বিচার চাই, আমরা নূপুর শর্মার মুন্ড চাই,
আমরা নূপুর শর্মার জন্য 5 কোটি টাকা ঘোষণা করলাম, আমরা 10 কোটি টাকা ঘোষণা করলাম। নূপুর শর্মাকে এখনই ফাঁসিতে ঝুলাতে হবে, নূপুর শর্মাকে গ্রেপ্তার করতে হবে। কেন গ্রেপ্তার হচ্ছে না? এই জন্য চারিদিকে শোরগোল। কেন তৈল বাবারা কিছু বলছেন না? ইস্যুটা যে হাতছাড়া হয়ে যাচ্ছে। সরাসরি মিডল ইস্টকে ইন্টারফেয়ার করার জন্য আহ্বান জানিয়েছে ভারতের বিভিন্ন রাজনীতিবিদ। 5ই জুন কাতার ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছে। 6ই জুন 13টি তৈল বাবা একসাথে যোগ দিয়েছে। বিজেপি নূপুর শর্মাকে সাসপেন্ড করে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিকল্পনাকারীরা আবার তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। 7ই জুন ভারতীয় বিদেশ মন্ত্রক আক্রমণাত্মক খেলা শুরু করে। কাতার এবং অন্যদেরকে জানিয়ে দেয় যে তাদের কাছে খাবার না পৌঁছলে তাদের গৃহের স্বর্ণের বাথরুমের কমনগুলি বেকার হয়ে পড়ে থাকবে। নূপুর শর্মাও জানিয়ে দেয়, যাহা বলেছি সত্য বলেছি, পারলে মিথ্যা প্রমাণ করা হোক। শুনুন নূপুর শর্মার সেই বক্তব্য। अगर आपको आपत्तिजनक लगता है तो वो तो सवाल ही बदल गया फिर, क्योंकि मेरी मंशा नहीं है कि मैं किसी भी धर्म विशेष की कहीं पे भी उसके खिलाफ नफरत फैलाऊं या इंसल्ट करूं या गाली गलौज करूं या फिर माहौल खराब करूं। जो लिखा है वो मैंने बोला है, और अगर वो कहीं गलत है तो आपको आपत्तिजनक लगता है तो फिर वो तो मैं कहूँगी कि मैंने तो नहीं लिखा और मैंने अपने मन से भी नहीं बनाया। अगर मैं गलत हूँ तो मैं इनवाइट करती हूँ किसी सीनियर इस्लामिक क्लरिक को आए और बताएं कि मेरे तथ्य बेकार हैं, मेरे तथ्य ठीक नहीं है, तो मैं अपने बयान को वापस भी लूँगी। परंतु जिस स्क्रिप्चर में से मैंने पढ़ के बातें कही हैं और बखूबी वही कहा है, उसको तोड़ मरोड़ के पेश करने वाले एक बात पूरी होने दीजिए। एक अपने आप को फैक्ट चेकर कहते हैं, जिसको मैं फेक न्यूज़ स्प्रेडर कहती हूँ। वो कह रहे हैं कि मैंने गाली दी, बता दीजिए कहाँ दी। वो कह रहे हैं कि मैंने नफरत फैलाई, भैया मैं तो जो लिखा है पढ़ के बता रही हूँ। वो कह रहे हैं कि कहीं ना कहीं मैं माहौल ख़राब करने की और एक तरीके से हेट स्पीच टाइप कर रही हूँ। एक तो मैं बात बता दूँ आपको, ये जो कह रहे हैं जिन्होंने इसको ट्विस्ट मारा है, माहौल उन्होंने ख़राब तब से किया जब उन्होंने झूठ बोला, और उनका नाम है मोहम्मद जुबैर, और वो एक सो कॉल्ड फैक्ट चेक फॉल्ट न्यूज़ करके चलाते हैं। मैं उन्हें फेक न्यूज़ स्प्रेडर कहती हूँ कि जैसे मैंने उनसे पूछा कि आपने पूरी डिबेट क्यों नहीं अपलोड करी और आपने सिलेक्टिवली हेविली एडिट पोर्शन क्यों अपलोड किया, तो जवाब देने की जगह और फैक्ट चेक करने की जगह मुझसे कहते हैं कि जिस अन्य चैनल पे गई थी उस पे धर्म संसद की वीडियो अपलोड कर लो। भाई साहब, आप बहुत बड़े फैक्ट चेकर बताते हैं अपने आप को, जैसे मैं कहती हूँ फेक न्यूज़ स्प्रेडर। ना तो मैं किसी मीडिया चैनल में काम करती हूँ, और धर्म संसद में ना तो मैं हिस्सा थी वहाँ पे, और ना मैं धर्म संसद का यहाँ सपोर्ट कर। जिस तरीके की 70,000 प्लस मुझे जान से मारने की धमकियां आई हैं, और मैं आपको बता दूं तो भारत से नहीं विश्व भर से आ रही हैं। क्या आया है मेरे लिए? गुस्ताखे रसूल की एक ही सज़ा, सर तन से जुदा। क्यों? क्योंकि मोहम्मद जुबैर ने कहा कि मैं नफरत फैला रही हूँ। क्या आ रहा है कि मेरी माता जी का सामूहिक दुष्कर्म हुआ तो मैं पैदा हुई, और इसीलिए मेरा और मेरी बहन के साथ सामूहिक दुष्कर्म होना चाहिए। क्यों? क्योंकि मोहम्मद जुबैर ने, जो ऑल्ट न्यूज़ वाले हैं, उन्होंने कहा कि मैं गाली गलौज कर रही हूँ। तीसरा, कि मुझे और मेरे परिवारजनों को जान से मारना पड़ेगा। क्यों? क्योंकि मोहम्मद जुबैर ने कहा कि मैं नफरत फैला रही हूँ। कृपया करके फैक्ट चेक करें। मैं इनवाइट करती हूँ। मैं मोहम्मद जुबैर को ज़्यादा इंटेलेक्चुअल नहीं समझती, ना जानकार समझती हूँ। मैं इनवाइट करूँगी कि कोई इस्लामिक क्लरिक आए। देखिए, हम लोकतंत्र में रहते हैं, ये जगह सिविल डिबेट की है। अभी मुझे कुछ थ्रेट्स आई हैं जिसमें मेरे बलात्कार के साथ ये कहा गया है कि हमारे कृष्ण भगवान तो सामूहिक बलात्कारी थे। तो চারিদিক থেকে এরকম পাল্টা আক্রমণের শিকার হয়ে হাতে হারিকেন নিয়ে টুইটার হ্যান্ডেলগুলো নূপুরের বিরুদ্ধে টুইট মুছে ফেলতে শুরু করে। তৈল বাবারা রাশিয়া থেকে ভারতীয় তেল আমদানি নিয়ে
উদ্বিগ্ন হতে শুরু করে, কিন্তু ততদিনে বিজেপি খেলা শিখে গেছে। থলে থেকে বিড়াল বেরিয়ে পড়েছে। 6 এবং 7 জুন মিডিয়া ও তৈল বাবারা মুখ লুকাতে শুরু করে এই ভয়ে যে বিশ্বের সবাই বিষয়টি জেনে গেছে এবং আদালতে গেলে প্রশ্নবিদ্ধ পয়গম্বর প্রমাণসহ আরও বেশি নগ্ন হবে। তো এ যাবৎ পশ্চিমবঙ্গ শান্ত ছিল। সর্বত্র ব্যর্থ হয়ে কোথা থেকে আর্জি এলো? এবার দিদিতেই ভরসা। বাংলার মুমিনরা দিদিকেই চায়। 10 জুন শুরু হলো তাণ্ডব। জায়গায় জায়গায় ব্যর্থ হয়ে অবশেষে হুগলিতে ছক্কা। গাড়ি পুরল, টায়ার পুরল, দোকানপাট বাড়িঘর চলল। 10-12 ঘন্টা অবরোধ গোটা শহর, রাস্তাঘাট। জনগণকে জরুরি পরিষেবা নিতে বাধা প্রদান। অ্যাম্বুলেন্স, দমকল বাহিনী আটকে থাকলো রাস্তায় ঘন্টার পর ঘন্টা। পুলিশ থাকলো ছুটু জগন্নাথ হয়ে। দিদি হাত জোর করে অনুরোধ জানালেন অবরোধ তুলে নিতে, ভাঙচুর বন্ধ করতে। আন্দোলনকারীদের সামনে এবারই দিদিকে দেখা হাত জোর করতে। ডাক্তাররা হাসপাতালে মাস্তানদের হাত থেকে নিরাপত্তা চেয়ে আন্দোলন করার সময়েও দেখা গেছে দিদির পুলিশ মারকুটে শিক্ষক শিক্ষিকাদের মিছিলেও। এবারই দিদি সাষ্টাঙ্গে হাত জোর করে বলছে, দুধেল বাবারা, এবার তোমরা ক্ষান্ত হও, ছেড়ে দাও, অবরোধ বন্ধ করো। মানুষ জানতে চায় লাস্ট উইকেটে নির্দেশটা এলো কোথা থেকে। দিদির উইকেট মস্ত উইকেট, হুগলি জ্বলছে। সে সাথে আমরা ভাবছি পশ্চিমবঙ্গের হিন্দুদের এত ধৈর্য এলো কোথা থেকে।